গুড মর্নিং, আমি অভিজ্ঞান, আমি পায়েল, and welcome back to our channel Explorer on Wheels. সবাইকে a very happy new year. জানি অনেকটা দেরি হয়ে গেল because it's already 11th of Jan, কিন্তু মাঝে কোথাও বেরোনো হয়নি সেরকম ভাবে, আর মানে একটু কাজের চাপ ছিল ওই জন্য বেরোনো হয়নি, তাই নিউ ইয়ারটাও উইশ করা হয়নি। বাট বেটার লেট দেন নেভার। সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক। আমাদের এক্সপ্লোরার অন হুইলস এর তরফ থেকে সবাইকে অনেক 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 বেস্ট উইশেস। আজকে আমরা বেরিয়ে পড়েছি, আজকে স্যাটারডে, এখন টাইম হয়েছে 8:14। আমাদের বাবা মা এসছে হায়দ্রাবাদে। তো আমরা অনেকেই ভাবি যে বাবা মা আসলে হায়দ্রাবাদের চারিদিকে মানে কোথায় নিয়ে যাব একদিনের জন্য, কি করব, কারণ জায়গা খুব লিমিটেড হয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কমে যায় সংখ্যায়। তো উইদিন 250 to 300 কিলোমিটার্স এর মধ্যে একটা খুব ভালো জায়গা আছে, লক্ষ্ণাবরম লেক। ওটা ওয়ারাঙ্গল ক্রস করে যেতে হয়। তো আমরা আজকে সেই দিকেই যাচ্ছি। লক্ষ্ণাবরম লেক দেখে আমরা ওয়ারাঙ্গলে 1000 পিলার টেম্পল দেখবো। এটা অ্যারাউন্ড 13th to 12th সেঞ্চুরিতে দুটো তৈরি হয়েছিল কাকাটিয়া ডাইনেস্টির সময়। তো লক্ষ্ণাবরম লেকটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ম্যানমেড লেক। চারিদিকে অনেক আইল্যান্ডস আছে, ইন্টারকানেক্টেড একটা ব্রিজ আছে। তো সবকিছু আরো ইন ডিটেলস বলবো। আপাতত ওআরআর এ আছি। এটা মিয়াপুর হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ওআরআরটা চুজ করেছি কারণ ওটা আমাদের ফেভারিট রোড। মিয়াপুর থেকে ওআরআরই ওঠে, কিন্তু আমরা গাচ্চিবলি দিয়ে, হ্যাঁ, আমরা কানেক্টিং রোডটা একটু বাজে আর কি মিয়াপুরের দিকে, তো আমরা গাচ্চিবলিটা প্রেফার করেছি। এখন যাচ্ছি, এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল দেখাচ্ছে 12:12। মাঝে একটু ব্রেকফাস্টের জন্য তো অবশ্যই দাঁড়াতে হবে, কারণ বাবা মারা অ্যাট আ স্ট্রেচ অতটাক্ষণ গাড়িতে বসে থাকতে পারবেও না, আর মানে আমরাও একটু রেস্ট নেবো মাঝখানে। টাইম দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 12:13, আর 4 ঘন্টার মতো সময় লাগবে। 263 কিলোমিটার মতন বাকি। তাহলে চলো এগোই, বাকি ডিটেলস দিতে থাকবো। আমরা এয়ারপোর্টের এক্সিট ক্রস করে ঘাটকেসারের এক্সিটের দিকে এগিয়ে চলেছি। একটা জিনিস লক্ষ্য করলাম, ওআরআর এ আগে স্পিড লিমিটের লেন গুলো ছিল হচ্ছে 120, মানে রাইট থেকে স্টার্ট করলে 120, 120, 80, 80, কিন্তু ওটা আজকে দেখলাম চেঞ্জ করে একদম লেফট মোস্টটা 60 করে দিয়েছে। মানে 120, 120, 80, 60 করেছে আর কি এখন। মানে দেখলাম অনেক জায়গায় ওই স্পিড ইয়েগুলো দিয়ে রেখেছে, হ্যাঁ, যে ইউ আর আন্ডার স্পিড সার্ভেলেন্স। হ্যাঁ, তো ওটা দেখে বুঝলাম আর কি। আপাতত রাস্তা তো ওআরআর নিয়ে আর কিছু বলার নেই, ওটা অ্যাজ ইউজুয়াল ভালো। তো নরমাল আমরা শনিবার দিন আর্লি মর্নিং বলে বেশ ফাঁকা রাস্তাঘাট, হ্যাঁ বেশ ফাঁকা আছে। আর মানে আমরা গাচ্চিবলি ক্রস করেছি উইদিন লাইক মানে 10-15 মিনিটস আমরা বাড়ি থেকে বেরিয়ে গাচ্চিবলি চলে এসেছি, which is কোন্ডাপুর থেকে গাচ্চিবলি মানে ওআরআর জাংশন উইদিন 10 মিনিট, মানে মিরাকেল। মানে অন্য দিনে ওটা কিছুই হয় না 10 মিনিটে, বাড়ি থেকে মানে মেন রোড অব্দি পৌঁছাই আর কি। সেটা আজকে 10 মিনিটে গাচ্চিবলি, স্যাটারডে আর্লি মর্নিং বলেই সম্ভব। ভঙ্গির টাউনের যে বাইপাসটা আছে সেটা জাস্ট ক্রস করলেই দুদিকে, রাস্তার দুদিকেই পড়ে এই হোটেলটা, হোটেল ভিভেরা। আমরা প্রচুরবার এখানে স্টপ নিয়েছি। যাদের ইভি আছে তাদের জন্য খুব সুবিধা, কারণ এখানে একটা ইভি চার্জিং পয়েন্টও আছে। এটা রাস্তার এপারেও পড়ে ওপারেও পড়ে, ফলে দুদিক দিয়ে আসলেই কোনো অসুবিধা নেই। প্রচুর জায়গা, আর খুব বড় হোটেল, মানে এটা রেস্টুরেন্ট, ব্যাংকুয়ে সমস্ত কিছু আছে। তো এখন আপাতত গাড়ি পার্ক করে আমরা একটু ব্রেকফাস্টের দিকে যাব। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে, আর এই হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা। প্রচুর লোকজন রয়েছে, বাচ্চাদের অনেক রকম খেলার সামগ্রীও রয়েছে, সুন্দর ডেকোরেশন করা রয়েছে, অনেক রকম খাবারের দোকান রয়েছে ভেতরে। আমরা বসেছি বাইরে নন এসি জায়গায়, আর এর ডান দিকে গেলে এখানে এসি বসার জায়গাও আছে। খেয়ে দিয়ে বাইরে চলে এসছি এখন গাড়ির কাছে। ওয়াশরুম তো অ্যাজ ইউজুয়াল ভিভেরাতে ক্লিনই থাকে, মোটামুটি ওয়েল মেনটেন, ঠিকঠাক, কিন্তু মানে খুব পরিষ্কার। হ্যাঁ, কিন্তু মেয়েদেরটা একটাই প্রবলেম ছিল, মানে ইন্ডিয়ান স্টাইল টয়লেট বেশি রাদার দেন ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। তো যারা একটু প্রেফার করে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট তাদের জন্য একটু লাইন দিতে হবে আর কি, সংখ্যায় কম যেহেতু। তো যাই এই দিক থেকে আমরা ছেলেরা বেটার।
যাই হোক, আমরা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তার কারণ প্রচন্ড নয়েজ ছিল ভেতরে, আর মানে অনেক চেঁচামেচি, আওয়াজ শুনতে পাওয়া যাবে না বলে করিনি। আমরা নিয়েছিলাম হচ্ছে মশালা ডোসা। অ্যাকচুয়ালি আমরা পোঙ্গল অর্ডার করেছিলাম, কিন্তু পোঙ্গল ওদের শেষ হয়ে গেছে। পোঙ্গলটা অ্যাকচুয়ালি একটা সিজনাল খাবার, যারা আমাদের কোদাইকানাল ব্লগ দেখে থাকবে তারা জানবে। আমরা ওখানে গিয়ে ফার্স্ট জানতে পেরেছিলাম পোঙ্গল কাকে বলে। অ্যাকচুয়ালি সকালবেলা স্কুলে যাওয়ার আগের খাবার, লিটারালি ডাল সেদ্ধ ভাত আর কি এরকম সব মেখে একটা ব্যাপার হয়, খুব সুন্দর খেতে হয়। তা সিজনাল বলে ওটা খুব ডিমান্ডে থাকে এই সময়, শীতের সময়। তো তাই আমরা 4টে মশালা ডোসা নিয়েছিলাম, 1 প্লেট বড়া নিয়েছিলাম আর 3টে চা। মশালা ডোসা 100 টাকা করে, বড়া ছিল 95 আর চা ছিল 43 প্লাস জিএসটি, 5% জিএসটি পুরো বিলের উপরে। হ্যাঁ, জিএসটি তো আছেই। সমস্ত মিলিয়ে আমাদের অ্যারাউন্ড 655 বিল হয়েছে চারজনের। ঠিকঠাক, মানে একটু ওভার প্রাইসড আমার তো মনে হলো, মানে একটু হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু ওই পার্কিং ফ্যাসিলিটি আছে, ওয়াশরুম ভালো, হ্যাঁ হ্যাঁ, না কোয়ালিটিও গুড, খাবারের কোয়ালিটিও ভালো, তো সেই অনুযায়ী কনসিডার করাই যায়। যাই হোক, এবারে আমরা স্টার্ট দিয়ে আমরা যাবো এবার ফাইনালি লক্ষ্ণাবরম লেকের দিকে। টাইম লাগবে, এখনো আড়াই ঘন্টা 3 ঘন্টা লাগবে, টাইম লাগবে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। টাইম হয়েছে 11:56, অলমোস্ট 180 কিলোমিটার ডান। এখন আর বাকি আছে 84 কিলোমিটার। দেখাচ্ছে পৌঁছতে 1:30 বাজবে, মানে এখনো 1.5 ঘন্টা সময় লাগবে। রোড কন্ডিশন ভালো, এটা মানে স্টেট হাইওয়ে টাইপ অফ, এটা ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, এটা ন্যাশনাল হাইওয়ে। এখন মানে আমরা ওয়ারাঙ্গলের জাস্ট দেখলাম একটা তোরণের গায়ে লেখা ছিল ওয়ারাঙ্গল, তার মানে আমরা জাস্ট ওয়ারাঙ্গলে ঢুকে গেছি। ক্রস করে আরো এগিয়ে গিয়ে লক্ষ্ণাবরম পরে আমরা ফেরার সময় 1000 পিলার টেম্পলটা দেখবো, ওয়ারাঙ্গলের মধ্যে পড়ে। ওটা রাত 8টা অবধি খোলা থাকে, তো ওই জন্য মানে ফেরার সময় দেখলেও অসুবিধা হবে না। হ্যাঁ, মানে লক্ষ্ণাবরম বন্ধ হয়ে যায় 5:30টায়। তাই যদি এই রুটে কেউ আসার প্ল্যান করে থাকো, তাহলে আমার মতে আগে লক্ষ্ণাবরম লেকটা ঘুরে ফেরার সময় ওয়ারাঙ্গলের টেম্পল দেখে ফিরে যাওয়া বেটার। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, তারপরে ম্যাপে দেখালো যে একটা রাইট টার্ন নিতে হবে। রানী রুদ্রমা দেবী স্ট্যাচু, তার থেকে রাইট টার্ন, সেখান থেকে আরো 7.3 কিলোমিটার মতন গেলে তারপরে লক্ষ্ণাবরম লেক পড়বে। সামনে একটা ফরেস্ট এরিয়া পড়ার কথা আছে, দেখা যাক ফরেস্টের মধ্যে দিয়ে যাই কিনা। রাস্তা মাঝে মাঝে একটু খারাপ আছে, আর কিছু জায়গায় ডাইভারশন আছে, কারণ ফ্লাইওভারের কাজ চলছে যেরকম হচ্ছে আর কি সব জায়গায়, তো তার জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে। তাছাড়া এমনি অল ওকে। সামনে রাস্তা তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, স্টোন চিপে ভর্তি, মানে গাড়ি নিয়ে যাওয়াটা একটু চাপের। নেমে যেতে হবে মনে হচ্ছে ওইদিকে। এই রাস্তায় একটাই প্রবলেম, চাকায় এবিএস মানে এবিএস ধরবে না আর কি, আর চাকায় স্টোন চিপ আটকেও যায় অনেক সময়। যখন টার্ন নিয়েছিলাম তখন দেখাচ্ছিল প্রায় 7 কিলোমিটার রাস্তা আর কি বাকি আপ টু ডেস্টিনেশন। তো আমার মনে হচ্ছে পুরো রাস্তাটাই এরকম অবস্থা, পুরোটাই স্টোন চিপ দিয়ে রেখেছে, ওই জন্য চারিদিকে ধুলো উঠছে। আর মানে গাড়ি খুব ধীরে ধীরেই নিতে হচ্ছে আর কি, বোঝাই যাচ্ছে যে এবিএস ঠিকমতো কাজ করবে না এই রাস্তায়, তাই জন্য আস্তে আস্তে চালানোই বেটার এই রাস্তাটা দিয়ে। প্রচুর গাড়ি গেছে এবং প্রচুর গাড়ি ফিরছেও। ঢোকার সময় এন্ট্রি ফি নিল একটা 50 টাকা, মানে ওখানে ক্যাশ দিতে হচ্ছে। কোনো বললো না আর কি কোনো অপশন আছে কিনা অনলাইনের, কারণ নেটওয়ার্ক ঠিকঠাক ভাবে ধরছে না, নেটওয়ার্ক নেই, মানে সিগন্যালই নেই। হ্যাঁ, তো ওই জন্য আমরা ক্যাশই পেমেন্ট করলাম। ওরা একটা বিল দিল, মানে অলরেডি রেডি ছিল বিল নিয়ে, বিলটা দিল, বাট কম্পিউটারাইজড বিল, মানে গভর্নমেন্ট কম্পিউটারাইজড বিল, ওটা দিল। ওটা নিয়েই এখন এগোচ্ছি। রাস্তা এখন বেটার হয়েছে আগের থেকে, তবে খুবই সরু গ্রামের রাস্তা, মানে অ্যাট আ টাইম পাশ থেকে একটা গাড়ি গেলে একটু সাইড দিতে হচ্ছে আর কি। মোটামুটি ঠিকঠাক রাস্তা। পৌঁছে গেছি আমরা গন্তব্যে। তো প্রচুর বাস এসছে আর প্রচুর স্কুল বাসও রয়েছে, সব স্কুল থেকে প্রচুর লোকজন নিয়ে এসছে এখানে।
ডান দিকে লেকটা দেখতে পাচ্ছি। তো পার্কিংয়ের জায়গা অনেক, কিন্তু ঠিকমতো মানে ম্যানেজিং নয়, যে যেখানে পেরেছে গাড়ি রেখে দিয়েছে। তো যে কারণে আমার একটু পার্কিং করতে অসুবিধাই হলো। তো আমি অনেক কষ্টে পার্কিং পেয়ে করে দিয়েছি, এখন হেঁটে এগোচ্ছি। পেছনে রয়েছে লক্ষ্ণৌবরম লেক। এটা ম্যানমেড লেক, 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল কাকাটিয়া ডাইনেস্টি। এখানে 13টা আইল্যান্ড আছে, তার মধ্যে 3টেতে এই ব্রিজ দিয়ে যাওয়া যায়, যেটা পেছনে দেখতে পাওয়া যাচ্ছে, আর বাকিগুলোতে বোটিং করে যাওয়া যায়। বোট চলছে আমরা দেখতে পাচ্ছি, এখনো ব্রিজে উঠিনি, এবার গিয়ে ব্রিজে উঠবো। ব্রিজের মাঝখানে রয়েছে হারিথা রিসর্ট, যেটা এখানে তেলেঙ্গানা ট্যুরিজমের নিজস্ব প্রপার্টি। ওখানে মানে যারা থাকতে চায় তারা থাকতে পারে বুকিং করে। তো এই হচ্ছে দেখতে ব্রিজটা, প্রচুর লোক মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে অলরেডি। আর এই ব্রিজটা গিয়ে ওইখানে মিশছে, গিয়ে আবার ওইখান থেকে আরেকটা ব্রিজ গিয়ে ওই দিকে গিয়ে মিশছে। এন্ট্রি ফি 10 টাকা করে। তো বাবা টিকিট কাটছে আমাদের সবার জন্য। ডান দিকেও প্রচুর বাইক গাড়ি পার্কিং করে রেখেছে। আর এখান থেকে এই যে বাদিকে গেলে দেখতে পাওয়া যাচ্ছে সিঁড়িগুলো। তো এই যেমন দেখালাম, এই টিকিট কাউন্টার ছিল। তো টিকিট কাউন্টার থেকে নিচেই সেই সিঁড়ি দিয়ে নেমে যাব। এই হচ্ছে এরকম রেলিং দেওয়া আছে এখানে। আর এইখান দিকে গেলে ব্রিজ শুরু হচ্ছে। সুন্দর জায়গা, লোকে এখানে ছবি তুলতে পারে বা সুন্দর ভিডিও করতে পারে। জলটা খুব সুন্দর লাগছে দেখতে, রোদ্দুর পড়েছে বলে। বাস প্রচুর ঢুকে যাচ্ছে এখনো। হর্নের আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে সবাই খুব ব্যস্ততায় রয়েছে। আর এই হচ্ছে সুন্দর একটা ভিউ চারিদিকের। এইটা যদিও হ্যাঙ্গিং ব্রিজ নয়, কারণ একটু দুলছে, তবে হ্যাঙ্গিং নয়, কারণ মাঝখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পিলারটা রয়েছে। তো দুদিকে নিচে অবধি পিলারটা গেছে, কিন্তু যেটা ওইটা দেখতে পাওয়া যাচ্ছে যাবো দিকটায়, ওটা কিন্তু হ্যাঙ্গিং, মাঝখানে কিছু সাপোর্ট নেই। পায়েল ছবি তুলে দিচ্ছে বাবা মার। এই জায়গাটা একটু দুলছে, কারণ এইটা বেশ দড়ি দিয়ে সুন্দর টানানো, যেহেতু একটু দুলছে। কেমন লাগছে ওখানে দুলছে বলে? কিরকম লাগছে? হ্যাঁ, এগুলো কি দড়ি না? দড়ি আর কি, মানে ওই হলো আর কি, দড়ি মানে ওই রড দেওয়া। রডও ঠিক না, কি বলবো, তার আর কি, তার, হ্যাঁ তার দেওয়া। এখানে যদিও সেরকম শীত পড়ে না, তাও এদের কাছে তো এটা শীতই। তো শীতের সকালে প্রচুর লোকজন এখানে এসছে, চারিদিকে ওই জন্য ভালো ভিড় আছে। তবে সপ্তাহের মধ্যে যদি কেউ আসে তাহলে ওখানে এতটা ভিড় হবে না। সপ্তাহের শেষ বলে প্রচুর স্কুল থেকে বাচ্চা কাচ্চা এসছে, চারিদিকে এখনও ছুটির আমেজ চলছে, তো তাই জন্য এখন এখানে এত ভিড় রয়েছে। এই যে ব্রিজ দুলছে সেটা বোঝা যাচ্ছে, কারণ এই তারগুলোও কিন্তু পুরো দুলছে। তো এসে গেছি হারিতা রিসর্টের সামনে। এটা কিন্তু অনলাইনে বুক করা যায়, তো আগের থেকে বুক করলে এখানে ঘরও পাওয়া যায়। যদিও আমি যতদূর শুনেছি যে এখানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর নয়, তবে কেউ যদি থাকতে চায় এরকম মানে জলের মধ্যে কোনো রিসর্ট ঠিক নয় আর কি, মানে জলের মধ্যে ঘরে থাকবে, তাহলে অনলাইনে বুক করা যায় এটা। ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা দিয়ে আমরা এলাম, তো ওইখানে একটা আইল্যান্ডটা দিয়ে আমরা এই ব্রিজটা ক্রস করে যেখানে এসছি, এটাও কিন্তু আর একটা আইল্যান্ড। এই ছোট্ট একটা জায়গা, কিন্তু এটা একটা আইল্যান্ড টাইপের। আবার এই আইল্যান্ড থেকেই দেখা যাচ্ছে এই যে ব্রিজ যাওয়া যাবে, মাঝখানে জাংশনটা আছে, ওটা আর একটা আইল্যান্ড, তার থেকে ওদিকে গেলে আর একটা আইল্যান্ড। তো টোটাল এই পুরো জায়গাটায় 13টা আইল্যান্ড আছে, তার মধ্যে 3টে আইল্যান্ড এই ব্রিজগুলো দিয়ে ইন্টারকানেক্টেড। তো যেরকম বললাম যে 3টে আইল্যান্ড কানেক্টেড ছিল, কিন্তু বাকি যে আইল্যান্ডগুলো আছে সেগুলো যাওয়ার জন্য এখান থেকে ওই যে বোট ছাড়ছে। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। তো এই যে বোট মানে আছে সেগুলো যাবে হচ্ছে এইখানটায়, এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ওটা কিন্তু একটা আইল্যান্ড। তো ওইখানে যাওয়ার জন্য এই বোটিং মানে এই বোটগুলো ছাড়বে। আর আমি যতদূর জানি এই যে মাঝখানে আইল্যান্ডটা, ওখানে কিছু প্রাইভেট রিসর্টও আছে, রেস্টুরেন্টও আছে। তো এই যে দেখতে পাচ্ছি এই মানে ম্যানমেড এই যে লেকটা, এটা তৈরি হয়েছিল প্রায় আজ থেকে 700-800 বছর আগে। তো টোটাল যতদূর আমি জানি মানে প্রায় 10,000 একর জায়গা নিয়ে তৈরি হয়েছিল এটা। তো কতদিন ধরে এটা খুঁড়ে তৈরি করতে হয়েছিল সেটা কিন্তু একটা বেশ ভাবার বিষয়। এই সামনে এটা হচ্ছে হারিতা রিসর্ট, যেমন একটু আগে দেখাচ্ছিলাম। আর এর ঠিক উল্টো দিকেই আছে হচ্ছে হারিতার রেস্টুরেন্ট। তো আমার মনে হয় যেটা
সেটা হচ্ছে যারা এখানে থাকবে রিসর্টে তারাও খেতে পারে, বা যারা বাইরের থেকে যেমন আমরা আসছি আমাদের খাওয়ার অপশন এখানে আছে, খেতে পারি। তো আমি দেখবো ভেতরে কি পাওয়া যায় দেখানোর জন্য। আর এদিকে এরকম টুকটাক সুন্দর বসার জায়গাও রয়েছে, প্রচুর বাচ্চা কাচ্চা এসছে যেমন বললাম এই যে। তো কারণ আমি মানে এটা একটা দল, এরকম অনেকগুলো দল এসছে। আমার মনে হয় এদের কাল পরশুর মধ্যে এখানে পোঙ্গাল আছে, তো বা সংক্রান্তি যেটাকে আমরা বাংলায় বলি, তো সেই কারণে হয়তো স্কুল থেকে এদের নিয়ে এসছে। এই বলতে বলতে আর একটা স্কুলের দল এখানে রয়েছে। এইদিকেও রয়েছে হারিথা রিসর্টই। আচ্ছা, এইটা হচ্ছে এসি রুম, এই যে লেখা আছে এখানে, এটা হচ্ছে এসি রুম। আর এই ডান দিকেটা যেটা দেখালাম এটা নন এসি রুম ছিল। যেটা এখন দেখতে পাচ্ছি সামনে ওইটাই হচ্ছে সেই প্রাইভেট আইল্যান্ড, যেখানে মানে প্রাইভেট রিসর্ট আর প্রাইভেট রেস্টুরেন্টগুলো রয়েছে। আর এইখানে অনেকটা দূরে কিন্তু ওটা আমি জুম করেছি বলে মানে বোঝা যাচ্ছে না ভিডিওতে। আর এর ঠিক সামনে এখান থেকে এই যে সব বোট ছাড়ছে, এখানে স্পিড বোট আছে, 4 জনের ভাড়া 400 টাকা। আর একটা আছে প্যান্টুন বোট, আমি জানি না যে প্যান্টুন বোটটা কী জিনিস, তো সেখানে লেখা আছে অ্যাডাল্ট 50 করে। টিকিটের লম্বা লাইন পড়েছে, পায়লার বাবা গেছে টিকিট কাটার জন্য স্পিড বোটের। তো এখানে দেখতে পাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি, এখানে লেখা আছে যে জলে কুমির আছে, তো বিওয়্যার অফ ক্রোকোডাইলস বলে লেখা আছে, এবং বেশ ডিপ ওয়াটারও। টিকিটটা করছিলাম, কিন্তু টিকিট করতে করতে দেখলাম যে এখানকার যে স্পিড বোটগুলো আর কি যেভাবে আসছে খুবই ডেঞ্জারাসলি চালাচ্ছে, মানে প্রচণ্ড ভাঁজ মারছে বা প্রচণ্ড মানে কাত হয়ে চালাচ্ছে, এই দেখা যাচ্ছে অলরেডি ভিডিওতে। তো যেভাবে কাত হচ্ছে, যেভাবে ভাঁজ মারছে, একটু ভয়ই লাগলো। প্লাস যেহেতু মা আর পায়েল সাঁতার জানে না, তাই আমার মনে হলো যে যাওয়ার প্রয়োজন নেই। এই যে এইভাবে মানে ফালতু ফালতু একটা কাত করে ভাঁজ মারার তো প্রয়োজন নেই। তো এটা কাইন্ড অফ ডেঞ্জারাস ড্রাইভিংই বলা যায়। তো যে কারণে আমরা প্ল্যানটাকে স্ক্র্যাপ করে দিলাম। তো যদি কারোর ভয় না লাগে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর না হলে এই যে যেগুলো আছে প্যান্টুন বোট সেগুলোয় যাওয়া যেতে পারে, কারণ সেগুলো নর্মালভাবেই চালাচ্ছে, কিন্তু ওগুলো প্রচণ্ড ওভার ক্রাউডেড, মানে প্রচণ্ড ভিড় হয়ে আছে। বাট ওটার ভাড়াও কম, 50 করে পার হেড। তো কেউ চাইলে সেটা যাওয়া যেতেই পারে। একটু আগে যেরকম দেখাচ্ছিলাম, তো এই সেই জায়গা যেখান থেকে বোটিংগুলো শুরু হচ্ছে। ঠিক ডান দিকেই একটা আমার মনে হয় এখানে আগে খাওয়ার ব্যবস্থা ছিল, সেটা এখন আর নেই। তো এটা ওপেন জায়গা, অনেকে এখানে বসে রোদ্দুর পোহাচ্ছে, বা সুন্দর এখান থেকে ভিউটাও আছে, তো সেটা এনজয় করছে। আর এটা ঠিক বাদিকেই ওই হারিথার যে এখনকার রেস্টুরেন্ট, মানে এখনকার যে খাওয়ার জায়গা, সেটা এইটা। তো উপরেও আছে খাওয়ার জায়গা, নিচেও আছে খাওয়ার জায়গা। তো এখানে এই মুহূর্তে খাওয়ার অপশান বলতে দুটোই, একটা হচ্ছে ভেজ থালি, যেটা বাবা আর মা নিয়েছে, ভাত দিয়েছে, রায়তা, একটা আচার, ডাল, পাঁপড়, আর একটা জন্য কি সবজি দিয়েছে। খেতে কিরকম, ভালো না তো খুব একটা, মানে চলে যায়, মোটামুটি চলে যায়। আর আমরা নিয়েছিলাম চিকেন থালি। তো চিকেন থালিতে কোনো অপশান নেই, শুধু ভাত আর চিকেন, মানে ওইসব ডাল বা অন্যান্য কোনো অপশানটাই নেই। তো ভেজ থালি নিলেও হচ্ছে 150 টাকা করে, আর এই একটুখানি চিকেন আর এই ভাত দিয়েছে 250 টাকা করে। ফিরে চলেছি আমরা আবার ব্রিজ দিয়ে গাড়ি পার্কিংয়ের দিকে। খাবার যেটা খেলাম মানে অতীব বাজে বললেও আর কি কম বলা হয়। মাংস ভাত যেটা দেখালাম ভিডিওতে যেটা দিয়েছে, তো সেটা মানে এক্সট্রিম ঝাল, খানিকটা গরম মশলা দিয়েছে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এত ঝাল দিয়েছে, মানে কতটা ঝাল সেটা বোধহয় আগামীকাল সকালে বুঝতে পারবো। যাই হোক, এতটাই ঝাল লেগেছিল, তো ওই জন্য বেরিয়ে আইসক্রিম খেলাম। ওই হারিতার ঠিক নিচেই আইসক্রিমের দোকানটা আছে, তো ওখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। তো আমরা 2টো কুলফি নিয়েছিলাম আর 2টো মিনি চকোবার নিয়েছিল পায়লার মা, আর কুলফি নিয়েছিলাম হচ্ছে আমি আর বাবা। তো লেখা আছে এমআরপি 20 টাকা, সেটাও নিল 40 টাকা করে, মানে দুটোই 20 টাকা করে হওয়া উচিত। 20 মানে 4টে 20 টাকার আইটেম 80 টাকা হওয়া উচিত। তো সেটা নিল হচ্ছে অ্যাকচুয়ালি 160, ডবল নিল, পুরোটাই ওভার প্রাইসড। বাট যেহেতু এখানে এগুলোই অপশান, তো আমার মনে হয় সেজন্য হিসাবে করছে।
যাই হোক, যাই পার্কিংয়ের দিকে। 3টে বাজে অলমোস্ট, একবার দেখে নিই। 3টে নয়, 3:30 বাজে। তো যাবো এখন 1000 পিলার টেম্পেলের দিকে। আশা করছি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। যদি দিনের আলো থাকে তাহলে হয়তো দেখাতেও পারবো টেম্পেলটা। এখন দেখা যাক কতটা এখান থেকে ট্রেনে বেরোতে পারি, কারণ সামনে তো রাস্তা খারাপ ছিল, এখানে তো রাস্তা তৈরি হচ্ছিল। এখন দেখি কতটা ট্রেনে এগোনো যায়। মোটামুটি 1.5 ঘন্টার সময় লাগলো এখানে পৌঁছাতে। তো পৌঁছে গেছি আমরা। লেখা আছে এখানে 1000 পিলার টেম্পেল। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জায়গা। তো এখানে গাড়ি পার্ক করে দিয়েছি আমি। আর এখানে পার্কিংয়ের জায়গা খুবই কম, মানে গোটা 15-16টা হয়তো গাড়ি ধরেছে, তার বেশি গাড়ি এখানে ধরার জায়গা নেই। তো আমি লাকলি জায়গা পেয়ে গেছি, এখন ভেতরে ঢুকবো। ওইখান দিয়ে ঢুকে আমরা চলে এসেছি। তো অনেকে খালি পায়ে এগোচ্ছে। তো এখানেও অনেক বাচ্চা কাচ্চা চলে এসছে আজকে স্কুল থেকে, মানে প্রোগ্রাম তো আছে কোনো না কোনো জায়গার থেকে, যে কারণে আজকে চারিদিকে এত বাচ্চাদের ভিড় সব স্কুলের। এইখানে বাদিকে রাখার জায়গা আছে জুতো, তো এখানেই আমরা জুতো খুলে ঢুকে যাবো ভেতরে। এই মন্দিরটা প্রায় 1200 শতকে তৈরি হয়েছিল, মানে এইসব মতো 800 বছরের পুরনো। এটাও সেই কাকাতিয়া রাজবংশেরই তৈরি। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরো যা যা আর কি এদিককার টেম্পেল রয়েছে তার একটা বিবরণ দিয়েছে এখানে। এর পাশেও আর একটা টেম্পেল আছে কাকাতিয়া রুদ্রেশ্বর। এটাই হচ্ছে সেই টেম্পেল রুদ্রেশ্বর, কারণ আমি জানি যেটা রুদ্রেশ্বর টেম্পেল সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই 1000 পিলার্স টেম্পেল। এখানে জুতো খুলে দিয়েছি, আর ডান দিকে দেখতে পাচ্ছি 1000 পিলার টেম্পেল। বোঝা যাচ্ছে যে 800 বছরের পুরনো, তাই না? তবে এখানে একটা সমস্যা হচ্ছে, পায়ে লাগবে হাঁটতে গেলে। তার কারণ হচ্ছে এটা পুরো ওই বালি বালি টাইপের, এখানটা বালি আর কাকড় মেশানো, তো ওই জন্য একটু পায়ে লাগবে। আর এই হচ্ছে মন্দিরটা। এই মন্দিরটা যেমন বললাম 800 বছরের পুরনো। তো এই ভেতরে অ্যাকচুয়ালি শিব ঠাকুর, বিষ্ণু ঠাকুর এবং সূর্য ঠাকুরের মূর্তি আছে। 1163 খ্রিস্টাব্দে রাজা রুদ্রদেবের রাজত্বকালে নির্মিত এই 1000 স্তম্ভের মন্দিরটিকে কাকাতিয়া রাজ্যের স্থপতিদের একটি শ্রেষ্ঠ নমুনা বলে মনে করা হয়। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে বানানো হয়েছিল, তাই এটি শ্রী রুদ্রেশ্বর স্বামী মন্দির নামেও পরিচিত। এটি চালুক্য মন্দিরের স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। এই 1000 স্তম্ভ মন্দিরের চতুর্থ দিকে একটি মঞ্চে নন্দীর একটি সুন্দর খোদাই করা মনোলিথ রয়েছে। তুগলক রাজবংশের আক্রমণের সময় 1000 স্তম্ভের এই মন্দিরটির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1000 স্তম্ভ মন্দিরের সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সন্ধে 6টা বেজে গেছে। এইদিকে যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা সেদিকেও গেছিলাম, কিন্তু সেখানটা ফাঁকা, ভেতরে কিছু নেই। আমরা যখন ঢুকেছিলাম তখন ইনিশিয়ালি অন্ধকার ছিল, কিন্তু পরে আলো দেয়। তো ভেতরে শুধু পিলার আছে আর কিছু নেই। হয়তো কিছু তৈরি করার প্ল্যানে ছিল, কিন্তু সেটা তৈরি করে উঠতে পারেনি। আমরা দেখে এসেছিলাম যে এখানে 3 জন ইষ্ট দেবতার পুজো হয় আর কি, মহাদেব, বিষ্ণু এবং সূর্য। কিন্তু আমরা দেখলাম খালি মহাদেবকেই এই মন্দিরে, কিন্তু বিষ্ণু বা সূর্য কাউকেই দেখতে পাইনি। হয়তো আছেন, আমরা হয়তো ঠিক মতন ভাবে খেয়াল করতে পারিনি ভিড়ের চোটে। যাই হোক, কিন্তু 1000টা পিলার অবশ্যই আছে, কারণ এত পিলার চারিদিকে আর এত সুন্দর লাগছে দেখতে। লাইট জ্বললে হয়তো আরো ভালো লাগবে, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। সেই সকালবেলা বেরিয়েছি, অলমোস্ট 12 ঘন্টা হতে চললো। আর ভেতরটায় ক্যামেরা অ্যালাউড নয়, মানে ভেতরে ঢুকে ফটোগ্রাফি, মানে এই মন্দিরটায় ফটোগ্রাফি অ্যালাউড নয়, ওই জন্য ভেতরটা দেখাতে পারলাম না আনফর্চুনেটলি। কিন্তু খুব সুন্দর, মানে সময় পেলে, সুযোগ পেলে একদিনের জন্য তো মাস্ট ভিজিট প্লেস। আজকে আমরা এখন বাড়ি ফিরবো, তো ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো। ডু গিভ ইয়োর ফিডব্যাক, কেমন লাগছে, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। প্লিজ ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।
টাটা।